ইরানের পাল্টা আঘাত ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ক্ষতিগ্রস্ত ঘাঁটি পুনর্গঠনে তৎপর ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের সিদ্ধান্তে থেমে গেল শান্তি আলোচনা, ইরান আমেরিকা নতুন সংকট। দক্ষিণ লেবানন দখলে মরিয়া আইডিএফ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে সংঘাতের নতুন মোড়। মিত্রদের উপর ট্রাম্পের গোপন চাপ, যুক্তরাজ্য ও স্পেনের সঙ্গে নতুন কূটনৈতিক টানাপোড়া। বোবা দেয়ালের আড়ালে নরক গাথা, ইসরায়েলি কারাগারে বন্দী জীবনের করুণ উপাখ্যান। রণক্ষেত্র থেকে ডাইনিং টেবিল, যুদ্ধবিরতির স্বস্তিতে নৈশভোজে ট্রাম্প দম্পতি। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ, 2 মাসের সংঘাত শেষে বিশ্বজুড়ে আশার আলো। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, রাজপথে হাজারো মানুষের ঢল। মৃত্যুর মুখ থেকে ফিরলেন ট্রাম্প দম্পতি, ওয়াশিংটন হিলটনের চরম আতঙ্ক। উল্টো ফলল আমেরিকার চাল, ইরানকে চাপে রাখতে গিয়ে উল্টো বিপাকে হোয়াইট হাউস। হরমুজ প্রণালীতে রণসজ্জা, জ্বালানি সংকটের শঙ্কায় কাঁপছে বিশ্ববাজার। এবং গুলি শুনেই হোঁচট খেলেন ট্রাম্প, প্রেসিডেন্টের অসহায়ত্বের অন্দরমহল। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত শীর্ষ সংবাদে। সাথে রয়েছে আমি মাহবুব আলম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা আঘাত হানে আইআরজিসি। এসব হামলার উপসাগরীয় দেশগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। গণমাধ্যম মিডল ইস্ট আই বলছে, সংঘাতের রেশ কাটতে না কাটতেই পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে সক্রিয় হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা আঘাত হানে আইআরজিসি। সেসব হামলায় উপসাগরীয় দেশগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। গণমাধ্যম মিডল ইস্ট আই বলছে, সংঘাতের রেশ কাটতে না কাটতেই পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে সক্রিয় হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। গণমাধ্যমটি বলছে, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ যেসব দেশের অবকাঠামো ইরানি ড্রোন ও মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্গঠন প্রকল্পে মার্কিন ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ সংস্থাগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, এটি তাদের বৈদেশিক নীতির অংশ, যেখানে অর্থনৈতিক স্বার্থকে সবার উপরে রাখা হচ্ছে। গণমাধ্যমটি আরও বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় এই পুনর্গঠন প্রক্রিয়া মার্কিন কোম্পানিগুলোর জন্য এক বিশাল বাজার তৈরি করতে পারে। শুধুমাত্র জ্বালানি খাতের অবকাঠামো মেরামত করতেই খরচ হতে পারে প্রায় $3,900 কোটি। এর মধ্যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র এবং বাহরাইনের বৃহৎ অ্যালুমিনিয়াম কারখানা ও অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং অপারেশনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে। তবে পারস্য উপসাগরে এখনও অস্থিরতা বিরাজ করায় মার্কিন এই বাণিজ্যিক চাপকে অনেক দেশই ইতিবাচকভাবে দেখছে না। আরব দেশগুলোর পক্ষ থেকে এই উদ্যোগকে পরিস্থিতি বিবেচনায় কাণ্ডজ্ঞানহীন হিসেবে বর্ণনা করা হয়েছে। উপসাগরীয় দেশগুলো এখনও ইরানের সাথে পুনরায় সংঘাতের আশঙ্কায় রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে তাদের মনে সংশয় কাটেনি। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, যারা যুদ্ধের সময় প্রায় 2000 ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার শিকার হয়েছিল, তারা এখন সরাসরি বাণিজ্যিক স্বার্থের চেয়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে জ্বালানি রপ্তানি স্থবির হয়ে পড়ায় অনেক উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রের কাছে ডলার বিনিময়ের সুবিধা চেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র এই সুযোগটিকে একটি বাণিজ্যিক দর কষাকষি হিসেবে ব্যবহার করতে পারে। দেশগুলোকে ডলার সহায়তা দেওয়ার বিনিময়ে তাদের পুনর্গঠন প্রকল্পে মার্কিন সংস্থাগুলোকে কাজ দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হতে পারে। বর্তমান পরিস্থিতির সব নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে, এমন দাবি করে আমেরিকার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেন, আমেরিকার প্রতিনিধিরা যাত্রার জন্য প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে তিনি তাদের আটকে দিয়েছেন।
বর্তমান পরিস্থিতির সব নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে, এমন দাবি করে আমেরিকার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেন, আমেরিকার প্রতিনিধিরা যাত্রার জন্য প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে তিনি তাদের আটকে দিয়েছেন। 18 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসলামাবাদ গিয়ে অনর্থক আলোচনার কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি। ইরানের নেতৃত্বের মধ্যে চরম বিশৃঙ্খলা আর কোন্দল চলছে দাবি করে ট্রাম্প বলেন, তেহরানের নিয়ন্ত্রণ আসলে কার হাতে তা তারা নিজেরাই জানে না। এই বিষয়ে হোয়াইট হাউস আলাদা কোনো বক্তব্য না দিয়ে ট্রাম্পের মন্তব্যকে চূড়ান্ত বলে নিশ্চিত করেছে। ওয়াশিংটনের এমন অনড় অবস্থানের মধ্যেই ইসলামাবাদ সফর শেষ করে ওমানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরা জানিয়েছে, চলে যাওয়ার আগে যুদ্ধবন্ধের আনুষ্ঠানিক শর্তাবলী পাকিস্তানি নেতাদের হাতে তুলে দিয়েছে তারা। সফর শেষে এক পোস্টে আরাকচি জানান, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ প্রচেষ্টাকে তারা মূল্যায়ন করেন। তবে কূটনীতি বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আলোচনার বিষয়ে আমেরিকা আসলে কতটা গুরুত্ব দিচ্ছে তা এখনো দেখার বিষয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক বর্ণনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি জানান, আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার বিষয়েও তাদের মধ্যে আলাপ হয়েছে। এদিকে নতুন করে হামলার আশঙ্কায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানি এমপি মাহমুদ নাবাবিয়ান। তিনি জানান, আমেরিকা আবারও ভুল করলে অঞ্চলের তেল উৎপাদন বন্ধ সহ সব অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। বিপরীতে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেক্সেট জানিয়েছেন, ইরানের অবকাঠামোগুলোতে হামলার জন্য তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। ইরান এবং আমেরিকার সংঘাত থামলেও লেবাননের একের পর এক হামলায় অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। যুদ্ধবিরতি ভেঙে 12 সেকেন্ডস পাল্টাপাল্টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ এবং আইডিএফ। দক্ষিণ লেবানন সেনা মোতায়েন রেখেছে তেল আবিব। শুধু লেবাননের সাধারণ মানুষ নয়, বরং নিহত হচ্ছেন জাতিসংঘের শান্তিরক্ষীরাও। ইরান এবং আমেরিকার সংঘাত থামলেও লেবাননে একের পর এক হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ এবং আইডিএফ। দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন রেখেছে তেল আবিব। শুধু লেবাননের সাধারণ মানুষ নয়, বরং নিহত হচ্ছেন জাতিসংঘের শান্তিরক্ষীরাও। সংস্থাটি হুঁশিয়ার করেছে, লেবাননে যুদ্ধ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। ডোনাল্ড ট্রাম্পও লেবাননে যুদ্ধবিরতি 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিলেও আল জাজিরার বিশ্লেষণ বলছে, যুদ্ধ বন্ধে ইরানের শর্তের মধ্যে ছিল লেবাননে হামলা বন্ধ করবে ইসরায়েল। তবে ইরান এবং আমেরিকার আলোচনা নিয়ে কিছুই জানানো হচ্ছে না ইসরায়েলকে। পাকিস্তানে আলোচনার জন্য আমেরিকার প্রতিনিধিরা থাকলেও ইসরায়েলকে এর অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করা হচ্ছে। এমন অবস্থায় যুদ্ধবিরতির ঘোষণায় নেতানিয়াহুকে অভ্যন্তরীণ রাজনীতিতেও বিপদে ফেলেছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের মতের বাহিরে গিয়ে লেবানন এবং ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা। এমন অবস্থায় আমেরিকা ইসরায়েলের রাজনৈতিক পরামর্শক সাইনকিল্ড মনে করছেন, আমেরিকা এবং ইসরায়েল শক্তিশালী অংশীদার হলেও ওয়াশিংটন চূড়ান্ত গতিপথ নির্ধারণ করে। তবে নেতানিয়াহুর জন্য এটি হুমকি হলে ভিন্ন পথেও হাঁটতে পারে তেল আবিব, যা মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করতে পারে। বিশ্ব রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেই তৈরি হয় অপ্রত্যাশিত দূরত্ব। সাম্প্রতিক এক গোপন আলোচনার তথ্য সামনে আসার পর তেমনি এক নতুন কূটনৈতিক টানপোড়েনের ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের 2 গুরুত্বপূর্ণ দেশের মধ্যে। বিশ্ব রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেই তৈরি হয় অপ্রত্যাশিত দূরত্ব। সাম্প্রতিক এক গোপন আলোচনার তথ্য সামনে আসার পর তেমনি এক নতুন কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের 2 গুরুত্বপূর্ণ দেশের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি যুক্তরাজ্য এবং স্পেনের উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগমূলক পদক্ষেপের বিবেচনা করছেন, এমনই দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সামনে আসে পেন্টাগনের এক অভ্যন্তরীণ ইমেল ফাঁস হওয়ার পর, যেখানে ইউরোপীয় মিত্রদের আচরণ নিয়ে অসন্তোষের ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরান ইস্যুতে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়াকে কেন্দ্র করে এসব আলোচনা শুরু হয়েছে। ফাঁস হওয়া বার্তায় ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সম্ভাব্য পদক্ষেপ হিসেবে স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার মতো করা প্রস্তাবও উঠে আসে। একই সঙ্গে যুক্তরাজ্যের ক্ষেত্রে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতে অবস্থান বদলানোর মতো কূটনৈতিক চাপ তৈরির কথাও আলোচনায় আছে। তবে এসব এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় বলে জানানো হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, এগুলো শুধু নীতিগত বিকল্প পর্যায়ের আলোচনা। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং যুক্তরাজ্য উভয়ই স্পষ্টভাবে জানিয়েছে তারা নিজেদের পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। ফলে এই আলোচনা ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, পশ্চিমা জোটের ভেতর কি তবে সত্যি আস্থা ও ঐক্যের ফাটল ধরছে? অন্ধকার প্রকোষ্ঠের দেয়ালগুলো যখন বোবা হয়ে যায়, তখন সেখানে রচিত হয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো কোনো এক নরকীয় উপাখ্যান। সভ্যতার আলো থেকে যোজন দূরে মরুভূমির তপ্ত বালু আর ইসরায়েলি কারাগার বদ্ধ কুঠুরিতে প্রতিনিয়ত দীর্ঘায়িত হচ্ছে। অন্ধকার প্রকোষ্ঠের দেয়ালগুলো যখন বোবা হয়ে যায়, তখন সেখানে রচিত হয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো কোনো এক নারকীয় উপাখ্যান। সভ্যতার আলো থেকে যোজন যোজন দূরে মরুভূমির তপ্ত বালু আর ইসরায়েলি কারাগারের বদ্ধ কুঠুরিতে প্রতিনিয়ত দীর্ঘায়িত হচ্ছে এমন এক বিভীষিকা, যা আধুনিক মানচিত্রের গায়ে এক দগদগে ক্ষত হয়ে দাঁড়িয়েছে, যেখানে গুমরে মরে মানুষের আর্তনাদ আর বিশ্ববিবেকের নীরবতা হয়ে ওঠে অপরাধের সবচেয়ে বড় সঙ্গী। নেগেভ মরুভূমির কুখ্যাত সদে তেইমান বর্তমানে ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত যৌন নির্যাতনের এক বিভীষিকাময় পরীক্ষাগার। 2024 থেকে 2026 সালের মধ্যে সামনে আসা সাক্ষ্যগুলো উন্মোচিত করেছে দখলদার বাহিনীর এক বিকৃত রূপ। ইসরায়েলের সাবেক সেনা সদস্য শাহেল বেন এফরাইম নিজেই স্বীকার করেছেন, সেখানে বন্দীদের ওপর প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের বিষয়টি বর্তমান বিশ্বে এক ওপেন সিক্রেট। তেহরান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে বন্দীদের সেই অসহনীয় যন্ত্রণার কথা, যেখানে নগ্ন অবস্থায় তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছিল হিংস্র কুকুর। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ ছাপিয়ে বিএসএলএম এবং জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিস এই অবস্থাকে ফিলিস্তিনিদের মনস্তাত্ত্বিক ও শারীরিক সত্তা ধ্বংস করার একটি কাঠামোগত অংশ হিসেবে আখ্যা দিয়েছেন। এই পাশবিকতার শিকার থেকে বাদ যাননি জনপ্রিয় ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিও। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, টানা 24 বছর ধরে বন্দী এই নেতার উপর সাম্প্রতিক সময়ে চালানো হয়েছে প্রাণঘাতী হামলা। গানত ও মেগিদ্দো কারাগারে বারবার তাকে রক্তাক্ত করার খবর জানিয়েছেন তার আইনজীবীরা। এমনকি 66 বছর বয়সী এই নেতার সেলে কুকুর ঢুকিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত করা হয়েছে। ভাঙা পাঁজর আর ক্ষতবিক্ষত শরীর নিয়েও তিনি অবিচল থাকলেও ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের মতো কট্টরপন্থীরা এই অমানবিকতাকে সরাসরি উস্কানি দিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তদন্তে উঠে আসা এইসব তথ্য প্রমাণ করেছে এটি কেবল জিজ্ঞাসাবাদ নয়, বরং পরিকল্পিত নিধনযজ্ঞ। সদে তেইমানের অন্ধকার করিডোরে যখন কুকুরের গর্জন আর ভুক্তভোগীদের আর্তনাদ প্রতিধ্বনিত হয়েছিল, তখন তথাকথিত মানবাধিকারের রক্ষকদের নীরবতা যেন এই নারকীয়তাকে দিয়েছিল দীর্ঘস্থায়ী বৈধতা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেন কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে। আর তাই স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হোটেলে এক নৈশভোজের আয়োজনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেন কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে। আর তাই স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হোটেলে এক নৈশভোজের আয়োজনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে অতিথিদের সঙ্গে বেশ আনন্দেই সময় পার করছিলেন তিনি। কিন্তু সেখানে আকস্মিকভাবে এমন এক ভয়াবহ ঘটনা ঘটে যা বোধ হয় কল্পনাও করেননি ট্রাম্প। সেই অনুষ্ঠানে হঠাৎই গোলাগুলি শুরু হলে আতঙ্কিত হয়ে পড়েন আগত অতিথিরা। আর সেই আতঙ্কে গুলি থেকে বাঁচতে ট্রাম্প যা করেছেন সেটি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে। সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে,
শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন গুলি চলছে, আর তাতে আতঙ্কিত হয়ে শুরুতেই ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়েন। আর সেই ঘটনাটি ধরা পড়ে ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে। ভিডিওতে দেখা গেছে ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হল থেকে বিকট শব্দ শোনা যায়। গুলি শব্দ আসার কিছুক্ষণের মধ্যেই মাথা বাঁচাতে টেবিলের নিচে লুকান ট্রাম্প। এরপর ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। এরপর নিরাপত্তা কর্মীরা ট্রাম্পকে সরিয়ে নিতে গেলে তাড়াহুড়ায় তখনই চেয়ার ছেড়ে ওঠার সময় কুমড়ি খেয়ে পড়েন ট্রাম্প। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজে সেই স্থান থেকে সরিয়ে নেন। আর সেখানে থাকা 2600 অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান। স্বাভাবিকভাবেই এই হামলার সঙ্গে খোঁজা হচ্ছিল ইরান যুদ্ধের যোগসাজশ, আর সেই বিষয়ে ট্রাম্পকেও প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই। যদিও ঘটনার পরপরই এর সঙ্গে জড়িত সন্দেহে এক শুটারকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এমনকি তার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। সন্দেহভাজন সেই ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার ছিলেন। তবে সম্মানজনক পেশায় থাকার পরও হঠাৎ ট্রাম্পের ওপর কেন তিনি আক্রমণ করে বসলেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন করার লক্ষ্যে আলোচনা চলছে। সাম্প্রতিক প্রায় 2 মাসের সংঘাতের পর এই সংলাপ ঘিরে আন্তর্জাতিক মহলে কিছুটা আশা সঞ্চার হলেও এখনো বড় কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন করার লক্ষ্যে আলোচনা চলছে। সাম্প্রতিক প্রায় 2 মাসের সংঘাতের পর এই সংলাপ ঘিরে আন্তর্জাতিক মহলে কিছুটা আশা সঞ্চার হলেও এখনো বড় কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তে দুই পক্ষের অবস্থান একেবারে ভিন্ন হয় এখনো কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেননি তারা। সবচেয়ে বড় বিরোধ তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে এই কর্মসূচি বন্ধ করে দিক, কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে তারা স্থায়ীভাবে এমন কোনো সিদ্ধান্তে রাজি না, তবে সীমিত সময়ের জন্য কিছু শর্ত মানা যেতে পারে। একইভাবে ইউরেনিয়াম মজুত নিয়েও মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র চায় ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ নিয়েও দ্বন্দ্ব রয়েছে। ইরান বলছে তাদের উপর নিষেধাজ্ঞা না তুলে নিলে তারা নিজেদের কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তি আগে কোনো অবরোধ প্রত্যাহারে আগ্রহী নয় বলে জানিয়েছে। আলোচনায় অর্থনৈতিক বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি বিদেশে আটকে থাকা বিপুল অর্থ ফেরত চাচ্ছে। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য বড় অঙ্কের ক্ষয়ক্ষতির দাবিও তুলেছে তেহরান। এদিকে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের একটি অংশ পরামর্শের জন্য তেহরানে গিয়ে আবার ইসলামাবাদে ফিরে আসছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলা এই আলোচনায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনার বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ইসলামাবাদ সফরে যাওয়া এই প্রতিনিধি দল যুদ্ধ নিরসনের বিভিন্ন ইস্যু নিয়ে নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার জন্য তেহরানে ফিরে গিয়েছিল। প্রয়োজনীয় পরামর্শ ও নতুন নির্দেশনা নিয়ে তারা রোববার রাতেই আবার আরাকচির সঙ্গে যোগ দেবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ নিয়ে ফের উত্তাল ইসরায়েল। রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ নিয়ে ফের উত্তাল ইসরায়েল। রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। শনিবার রাজধানী তেল আবিব সহ একাধিক শহরের সরকার বিরোধী বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী তেল আবিবের হাবিমা স্কয়ার ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র। কঠোর পুলিশের নিরাপত্তার মধ্যেও সেখানে হাজারো মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা 2023 সালের 7 অক্টোবরের ঘটনার ব্যর্থতা নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান। শুধু তেল আবিব নয়, জেরুজালেম ও হাইফা শহরেও শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন।
দেশের আরো কয়েকটি অঞ্চলেও একই ধরনের প্রতিবাদের খবর পাওয়া গেছে। এই কর্মসূচি আয়োজন করে দুর্নীতি বিরোধী সংস্থা মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট এবং অন্যান্য সুশীল সমাজ সংগঠন। ওয়াশিংটন হিলটন হোটেলের উচ্চ নিরাপত্তা বলয়ের মাঝে থেকেও মৃত্যুকে চোখের সামনে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বলা চলে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এই দম্পতি। ওয়াশিংটন হিলটন হোটেলের উচ্চ নিরাপত্তা বলয়ের মাঝে থেকেও মৃত্যুকে চোখের সামনে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বলা চলে অল্পের জন্যে প্রাণে বাঁচলেন এই দম্পতি। এমনিতেই ইরান যুদ্ধে পরাজয়ের গ্লানি বয়ে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, তার পেছনে তাড়া করছে ইরানি ভূত। শেষ পর্যন্ত ইরানে আগ্রাসনের জবাব হাতে নাতে পেলেন শক্তিধর দেশটির রাষ্ট্রপ্রধান। ট্রাম্প বলেই দিয়েছেন যে প্রেসিডেন্সি বিপজ্জনক পেশা, এমন জানলে নির্বাচনই করতেন না মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে হঠাৎ করেই তুমুল গোলাগুলি। অনুষ্ঠানের তীব্র গতিতে প্রবেশ করে একজন সশস্ত্র ব্যক্তি। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে প্রবেশ করেছিল ওই ব্যক্তি। তখনই নিজের কাছে থাকা শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোড়ে হামলাকারী। তবে অক্ষত আছেন সিক্রেট সার্ভিসের সেই সদস্য। নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে। গুলির শব্দে টেবিলের নিচে সাময়িক আশ্রয় নেন আমন্ত্রিত অতিথিরা। বুকে হেঁটে টেবিলের নিচে আশ্রয় নেন অনেকেই। এ সময় 5 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শুনেছেন কেউ কেউ। এর মধ্যেই গুলিবর্ষণকারীকে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে ওই ব্যক্তি। যদিও ট্রাম্পের দাবি এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্কই নেই। সিক্রেট সার্ভিসের এক এজেন্টকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, কিন্তু বুলেট প্রুফ ভেস্ট থাকার কারণে রক্ষা পেয়েছেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন সন্দেহভাজন ওই ব্যক্তি। নৈশভোজের অনুষ্ঠান আগামী 30 দিনের মধ্যে আয়োজন করার কথা জানিয়েছেন ট্রাম্প। সন্দেহভাজন বন্দুকধারীর বয়স 31 বছর, নাম কোল টমাস অ্যালেন। হামলার সময় তার কাছে ছিল একাধিক অস্ত্র। তিনি শিক্ষক বলেও জানা গেছে। যে অভিযানে লাভের হিসাব বসেছিল সেখানেই খুলতে হয়েছে আমেরিকার ক্ষতির খাতা। একের পর এক ঘাঁটি করে ইরানকে চাপে রাখার পরিকল্পনা ভেস্তে গিয়ে এখন সেই ঘাঁটিগুলোই হয়ে উঠেছে পাল্টা আঘাতের লক্ষ্য। যে অভিযানে লাভের হিসাব বসেছিল সেখানেই খুলতে হয়েছে আমেরিকার ক্ষতির খাতা। একের পর এক ঘাঁটি করে ইরানকে চাপে রাখার পরিকল্পনা ভেস্তে গিয়ে এখন সেই ঘাঁটিগুলোই হয়ে উঠেছে পাল্টা আঘাতের লক্ষ্য। আকাশে মিসাইল, মাটিতে ড্রোন, প্রতিরক্ষার শক্ত দেয়ালেও দেখা দিয়েছে ফাটল। তবে বাস্তব ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করার অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসি নিউজের সম্প্রতি প্রকাশিত এক সংবাদে দাবি করা হয়, পারস্য শক্তি ইরানের আক্রমণে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ক্ষতির আসল খবর সামনে আনছে না আমেরিকা। নিজেদের হারের লজ্জা লুকাতে অপতথ্যকে ব্যবহার করছে ঢাল হিসেবে। মার্কিন প্রশাসনের ক্ষতির পরিমাণ কমিয়ে বলার তথ্যটি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা। প্রশ্ন এখন, এটা কি কৌশলগত ব্যর্থতা নাকি আরো বড় সংঘাতের আগাম ইঙ্গিত? ওই প্রতিবেদন বলছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস, একের পর এক বিমানের ক্ষতি এবং সামরিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সহ আমেরিকার ক্ষতির পরিমাণ ছুঁয়েছে প্রায় কয়েক বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে আনুমানিক 2 থেকে 5 বিলিয়ন ডলার হতে পারে মোট ক্ষতির পরিমাণ, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে মোকাবিলা করা সহ আমেরিকার জন্য নতুন অস্ত্র ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রেও।
এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে থাকা অন্তত 7টি মার্কিন সামরিক ঘাঁটিতে এখন পর্যন্ত আক্রমণ চালিয়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো F-5 যুদ্ধ বিমান ব্যবহার করে কুয়েতের ক্যাম্প ওয়েরিং ঘাঁটিতে বোমা বর্ষণের ঘটনা। শক্তিশালী প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ব্যবহার করেও ইরানের হামলা থেকে নিজেদের ঘাঁটির সুরক্ষা দিতে পারেনি আমেরিকা। হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংসের মার্কিন দাবিটি একেবারে মিথ্যা। বরং ইরান প্রমাণ করে দিয়েছে কৌশলগত হামলার মাধ্যমে আমেরিকার আধুনিক প্রযুক্তিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব। শুধু বিমান নয়, কম খরচে ড্রোন ব্যবহার করেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় ধস নামিয়েছে ইরান। গেল 1 মার্চ কুয়েতে শুয়াইবা বন্দরের কাছে ইরানের ড্রোন হামলায় নিহত হয়েছে অন্তত 6 জন মার্কিন সেনা। আহত হয়েছেন 60 জনের অধিক। হামলার ফলে অনেক মার্কিন সেনা পেয়েছেন মস্তিষ্কে আঘাত, আছে শরীরে স্প্লিন্টার বিদ্ধ হওয়া সহ গুরুতর দগ্ধ হওয়ার ঘটনা। হরমুজ প্রণালীকে ঘিরে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। কৌশলগত এই জলপথে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যে অভিযানে লাভের হিসাব বসেছিল, সেখানেই খুলতে হয়েছে আমেরিকার ক্ষতির খাতা। একের পর এক ঘাঁটি করে ইরানকে চাপে রাখার পরিকল্পনা ভেস্তে গিয়ে এখন সেই ঘাঁটিগুলোই হয়ে উঠেছে পাল্টা আঘাতের লক্ষ্য। আকাশে মিসাইল, মাটিতে ড্রোন প্রতিরক্ষার শক্ত দেয়ালেও দেখা দিয়েছে ফাটল। তবে বাস্তব ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করার অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যম NBC নিউজের সম্প্রতি প্রকাশিত এক সংবাদে দাবি করা হয়, পারস্য শক্তি ইরানের আক্রমণে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ক্ষতির আসল খবর সামনে আনছে না আমেরিকা। নিজেদের হারের লজ্জা লুকাতে অপতথ্যকে ব্যবহার করছে ঢাল হিসেবে। মার্কিন প্রশাসনের ক্ষতির পরিমাণ কমিয়ে বলার তথ্যটি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা। প্রশ্ন এখন, এটা কি কৌশলগত ব্যর্থতা নাকি আরো বড় সংঘাতের আগাম ইঙ্গিত? ওই প্রতিবেদন বলছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস, একের পর এক বিমানের ক্ষতি এবং সামরিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সহ আমেরিকার ক্ষতির পরিমাণ ছুঁয়েছে প্রায় কয়েক বিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে আনুমানিক 2 থেকে 5 বিলিয়ন ডলার হতে পারে মোট ক্ষতির পরিমাণ, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে মোকাবিলা করা সহ আমেরিকার জন্য নতুন অস্ত্র ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রেও। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে থাকা অন্তত 7টি মার্কিন সামরিক ঘাঁটিতে এখন পর্যন্ত আক্রমণ চালিয়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো F-5 যুদ্ধ বিমান ব্যবহার করে কুয়েতের ক্যাম্প ওয়েরিং ঘাঁটিতে বোমা বর্ষণের ঘটনা। শক্তিশালী প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ব্যবহার করেও ইরানের হামলা থেকে নিজেদের ঘাঁটির সুরক্ষা দিতে পারেনি আমেরিকা। হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংসের মার্কিন দাবিটি একেবারে মিথ্যা। বরং ইরান প্রমাণ করে দিয়েছে কৌশলগত হামলার মাধ্যমে আমেরিকার আধুনিক প্রযুক্তিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব। শুধু বিমান নয়, কম খরচে ড্রোন ব্যবহার করেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় ধস নামিয়েছে ইরান। গেল 1 মার্চ কুয়েতে শুয়াইবা বন্দরের কাছে ইরানের ড্রোন হামলায় নিহত হয়েছে অন্তত 6 জন মার্কিন সেনা। আহত হয়েছেন 60 জনের অধিক। হামলার ফলে অনেক মার্কিন সেনা পেয়েছেন মস্তিষ্কে আঘাত, আছে শরীরে স্প্লিন্টার বিদ্ধ হওয়া সহ গুরুতর দগ্ধ হওয়ার ঘটনা। যে ডোনাল্ড ট্রাম্প একসময় যুদ্ধের হুঙ্কার দিয়ে বিশ্ব কাঁপানোর স্বপ্ন দেখাতেন, সেই ট্রাম্পই এখন নিজের পেশাকে বলেছেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজ। ওয়াশিংটনে ডিনার করতে গিয়ে সামান্য গুলির শব্দে প্রাণ ভয়ে হোঁচট খেয়ে পড়ার পর এবার রীতিমতো বিলাপ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্ধকার প্রকোষ্ঠের দেয়ালগুলো যখন বোবা হয়ে যায়, তখন সেখানে রচিত হয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো কোনো এক নারকীয় উপাখ্যান। সভ্যতার আলো থেকে যোজন যোজন দূরে মরুভূমির তপ্ত বালু আর ইসরায়েলি কারাগারের বদ্ধ কুঠুরিতে প্রতিনিয়ত
দীর্ঘায়িত হচ্ছে এমন এক বিভীষিকা যা আধুনিক মানচিত্রের গায়ে এক দগদগে ক্ষত হয়ে দাঁড়িয়েছে, যেখানে গুমরে মরে মানুষের আর্তনাদ আর বিশ্ববিবেকের নীরবতা হয়ে ওঠে অপরাধের সবচেয়ে বড় সঙ্গী। নেগেভ মরুভূমির কুখ্যাত সৌদি তেইমান বর্তমানে ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত যৌন নির্যাতনের এক বিভীষিকাময় পরীক্ষাগার। 2024 থেকে 2026 সালের মধ্যে সামনে আসা সাক্ষ্যগুলো উন্মোচিত করেছে দখলদার বাহিনীর এক বিকৃত রূপ। ইসরায়েলের সাবেক সেনা সদস্য শাহেল বেন এফরাইম নিজেই স্বীকার করেছেন, সেখানে বন্দীদের ওপর প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের বিষয়টি বর্তমান বিশ্বে এক ওপেন সিক্রেট। তেহরান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে বন্দীদের সেই অসহনীয় যন্ত্রণার কথা, যেখানে নগ্ন অবস্থায় তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছিল হিংস্র কুকুর। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ ছাপিয়ে বিএসএলএম এবং জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিস এই অবস্থাকে ফিলিস্তিনিদের মনস্তাত্ত্বিক ও শারীরিক সত্তা ধ্বংস করার একটি কাঠামোগত অংশ হিসেবে আখ্যা দিয়েছেন। এই পাশবিকতার শিকার থেকে বাদ যাননি জনপ্রিয় ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিও। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, টানা 24 বছর ধরে বন্দী এই নেতার উপর সাম্প্রতিক সময়ে চালানো হয়েছে প্রাণঘাতী হামলা। গানত ও মেগিদ্দো কারাগারে বারবার তাকে রক্তাক্ত করার খবর জানিয়েছেন তার আইনজীবীরা। এমনকি 66 বছর বয়সী এই নেতার সেলে কুকুর ঢুকিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত করা হয়েছে। ভাঙা পাঁজর আর ক্ষতবিক্ষত শরীর নিয়েও তিনি অবিচল থাকলেও ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের মতো কট্টরপন্থীরা এই অমানবিকতাকে সরাসরি উস্কানি দিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তদন্তে উঠে আসা এইসব তথ্য প্রমাণ করেছে এটি কেবল জিজ্ঞাসাবাদ নয়, বরং পরিকল্পিত নিধনযজ্ঞ। সৌদি তেইমানের অন্ধকার করিডোরে যখন কুকুরের গর্জন আর ভুক্তভোগীদের আর্তনাদ প্রতিধ্বনিত হয়েছিল, তখন তথাকথিত মানবাধিকারের রক্ষকদের নীরবতা যেন এই নারকীয়তাকে দিয়েছিল দীর্ঘস্থায়ী বৈধতা। সকাল টিভির সংবাদে বড় সাফল্য, অবশেষে সব জটিলতা কাটিয়ে এবং প্রশাসনের হস্তক্ষেপে অ্যাডমিট কার্ড ফিরে পেলেন ধামইরহাটের এসএসসি পরীক্ষার্থী ফারজানা। ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার খামখেয়ালিপনায় দুটি পরীক্ষা দিতে না পারলেও জীবনের বড় এই যুদ্ধে আবার ফেরার সুযোগ পেলেন তিনি। পারিবারিক কলহের জেরে ফারজানার স্বপ্ন যখন প্রায় ভেঙে যাচ্ছিল, তখনই সকাল টিভি এবং বিভিন্ন গণমাধ্যম খবরটি উঠে আসে। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষিকাকে তলব করেন এবং দ্রুত অ্যাডমিট কার্ড হস্তান্তরের নির্দেশ দেন। কার্ড হাতে পেয়ে 10 বছরের পরিশ্রম সার্থক করার সুযোগ পাওয়ার সাংবাদিক এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারজানা ও তার পরিবার। দিতে পারছি, আর কারো উপরে এরকম না হয়, এটা প্রশাসনের কাছে আমার দাবি। নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ এক কারবারিকে আটক করেছে 14 বিজিবি। পত্নীতলা ব্যাটালিয়নের চকিলাম বিজিবি ক্যাম্পের একটি চৌকুশ দল অমরপুর এলাকায় অভিযান চালিয়ে 500 পিস নেশাজাতীয় ট্যাপেন্টাটল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন সহ হাসান আলী নামে ওই মাদক কারবারিকে হাতে নাতে গ্রেপ্তার করে। একই সময়ে বস্তাবর বিজিবি ক্যাম্পের পৃথক অভিযানে মহিসন্তোষ এলাকার একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে 50 বোতল ভারতীয় ফেয়ার ডিল সিরাপ। জব্দকৃত মাদক ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে 7 বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক রফিকুল ইসলাম শিশুটির জামিন মঞ্জুর করেন। নাটোর জজ কোর্টের আইনজীবী শামীম হোসেন জানান, গত 10 এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িশা গ্রামের শাহানুর রহমানের প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারপিট ও ভাঙচুর অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে 3 নং আসামি হিসাবে একই এলাকার শাহজাহান আলীর 7 বছর বয়সী দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু হোসেন আলীর নামও যুক্ত করা হয়।
নাটোরের সিংড়ায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট ফকির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঢ্যাঙ্গা পাকুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট ফকির সিরাজগঞ্জের শাহজাদপুরের নগরডোলা গ্রামের সাজা ফকিরের ছেলে। স্থানীয়রা জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে কয়েকজন ধান কাটা শ্রমিক সিংড়ায় ঢ্যাঙ্গা পাকুরিয়া গ্রামে আব্দুল আওয়ালের জমিতে ধান কাটতে আসে। আজ বিকেলে শ্রমিকের জমিতে ধান কাটছিল। ধান কাটার সময় সেখানে প্রচণ্ড গতিতে বজ্রপাত ঘটে। এতে শ্রমিক সম্রাট বজ্রপাতে আক্রান্ত হয়ে পড়ে যায়। পরে জমিতে উপস্থিত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন। নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলার সংযোগস্থল দিয়ে প্রবাহিত চারালকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে আশেপাশের বিস্তীর্ণ আবাদি জমি, ভিটেবাড়ি ও গ্রামীণ অবকাঠামো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একই চিত্র দেখা গেছে বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি, ময়দানপাড়া ও কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায়। এ বিষয়ে উপজেলা প্রশাসন একাধিকবার লিখিতভাবে জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিতাই গাংবেলের যে চারালকাটা নদী আছে, এই নদীর চরের যে জমিগুলো আছে আর নদীর চরের জমির বালুগুলো বিক্রি করতেছে তারা অবৈধভাবে, দিনে রাত্রে বিক্রি করতেছে। বিক্রি করে আমাদের যে আবাদি জমিগুলো আছে এই জমিগুলার আবাদ নষ্ট হইতেছে, প্লাস জমিগুলো ভাঙি পড়তেছে। আমরা এগুলা বাধা দিতে গেলে আমাদেরকে বলতেছে আমরা নাকি তাদের কাছ থেকে টাকা চাই, চাঁদাবাজ আমরা। আমাদের হুমকি দেয়, তারা লাশ আনবে কোথা থেকে, আনে আমাদের বাড়িতে ঢুকাই দিবে। আমরা এখানে আসতে গেলে আমাদেরকে মারার হুমকি দেয়, এখান থেকে আমাদেরকে পুঁতবে, এরকম কথাবার্তা বলে। আমরা উপজেলা টিউন অফিসে গেছিলাম এখানে এই অভিযোগের ব্যাপারে, কিন্তু টিউন অফিসার আমাদেরকে কোনো সাড়া দেয় নাই, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। হুমকি, মারধর, প্রতিবে মানে আরো অন্যান্য ভাবে মানে অন্য একটা মৃত্যু মানুষকে আনিয়ে বাসার মধ্যে দিয়ে আমাদেরকে মানে মিথ্যা অভিযোগে মানে খুনি হিসাবে সাব্যস্ত করে আমাদেরকে জেলে ফাঁসিয়ে দিবে। মানে আমরা অনেক করছি, কিন্তু তারা আমাদেরকে এ পর্যন্ত মানে অনেক কিছু করতেছে। আমরা কিশোরগঞ্জ নির্বাহী অফিসে অভিযোগ করছি, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন ভাবে আমরা কোনোভাবে সাড়া পাইনি। যে পাশে যে জমিগুলো আছে আবাদি জমিগুলা, ওগুলোর লেভেল অনুযায়ী প্রয়োজনে 1 ফিট ডাউন করে আপনারা কাটেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা মানবে না, ওদের কথা হয়েছে ওরা এই লেভেলে যাবে, প্রয়োজনে পানি বেরোক, ওরা ডাক করে নিছে ওদের কথা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বিগত সরকারের সময়ে খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে গেছে। এতে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হয়েছে। শুষ্ক মৌসুমে পানি সংকট তৈরির পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। খাল খনন কর্মসূচিতে অন্যদের মধ্যে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি, পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব রবীন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। ক্ষমতায় থাকাকালীন সময় থেকে যে কাজটা করতেছে ওটাকে ধন্যবাদ দিয়ে যাও। নাম প্রবীর চক্রভাগ্য, চেয়ারম্যান 3 নং ছাত্র ইউনিয়ন পরিষদ, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি। আমাদের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প এটা নালাকরণ করা। আমাদের ছাত্র ইউনিয়নে 6 কিলোমিটার নালাকরণ কাজ চলতেছে। 414 জন শ্রমিক সবসময় কাজ করতেছে। এই নালাকরণের জন্য আমাদের আগে যে দুর্যোগ হতো, টানা দাবদাহ ও কাঠফাটা রোদের মধ্যে অবশেষে মানিকগঞ্জে প্রায় 1.25 ঘন্টা ধরে স্বস্তির বৃষ্টি নেমেছে। এতে অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন কিছুটা প্রশান্তি ফিরেছে। রোববার বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে
তাপমাত্রা কমে আসে এবং পরিবেশে শীতলতা নেমে আসে। ধুলোবালিও কমে গিয়ে পরিবেশ সতেজ হয়ে ওঠে। লোডশেডিং সহ তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে, তবে আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন তাপপ্রবাহ পুরোপুরি কাটেনি, আর বৃষ্টির কারণে কিছু এলাকায় জলবদ্ধতার আশঙ্কা রয়েছে। সিলেটের জকিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোর পথে শীর্ষক মতবিনিময় সভা ও কারিগরি প্রশিক্ষণ কর্মশালা। সীমান্তবর্তী জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন। জৈন্তাপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন। এছাড়া বিজিবির মেডিকেল ক্যাম্পেইন ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। আমাদের যে মেটেরিয়ালস গুলো আছে বা যে যন্ত্রাংশ দেখা যায় কি আমরা কিনতে পারতেছি না, দেখা যায় ২০,০০০ টাকা বুঝে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। আপনাদের মাধ্যমে এই সহযোগিতা আমরা পাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের বেকারত্ব বাংলাদেশ হবে এবং এই কারণে নিয়ে আসছে আমাকে স্যার, মানে আমি স্যারের পাশেই আমার অফিস, স্যারের সাথে দেখা করতে গেছিলাম, আমার এই প্রজেক্টের সম্বন্ধে বলছেন। আমি আজকে আমরা দেখে গেলাম, যেহেতু বাংলাদেশ আমরা তো ব্যাংক থেকে দিব, এটা নিয়মের মাধ্যমে দিতে হয়, ওই প্রসেসটা দেখে গেলাম, আমি উপরে শেয়ার করবো, ইনশাআল্লাহ আমরা এটার সাথে থাকার চেষ্টা করবো। আপনারা পারবেন দেখে আমাদেরকে বাল্ব তৈরি করে দেখান। গাইবান্ধার সুন্দরগঞ্জ ফুলছড়ি সাঘাটা পৃথক বজ্রপাতে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে একই পরিবারের শিশুসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং একটি গরু মারা গেছে। বিকেলে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই ২ তরুণ ও শিশু বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা শোক সন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে যান। আজকের ঝড় বৃষ্টির কারণে আমি সুন্দরগঞ্জ ধোপাডাঙ্গা থেকে 4 জন পেশেন্টকে পেয়েছি। তার মধ্যে 3 জন পেশেন্টকে পেয়েছি আমি মৃত অবস্থায়। একজনের অবস্থা ভালো আছে, আমাদেরকে ভর্তি রেখেছি অবজারভেশনে রাখার জন্য, যে দেখার জন্য অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, এই জন্য তাকে ভর্তি রেখেছি। মানে আপনার মৃত অবস্থা। দর্শক, সংবাদ শেষ করব, যার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। ইরানের পাল্টা আঘাত ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ক্ষতিগ্রস্ত ঘাঁটি পুনর্গঠনে তৎপর ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের সিদ্ধান্তে থেমে গেল শান্তি আলোচনা, ইরান আমেরিকা নতুন সংকট। দক্ষিণ লেবানন দখলে মরিয়া আইডিএফ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে সংঘাতের নতুন মোড়। মিত্রদের উপর ট্রাম্পের গোপন চাপ, যুক্তরাজ্য ও স্পেনের সঙ্গে নতুন কূটনৈতিক টানাপোড়া। বোবা দেয়ালের আড়ালে নরক গাথা, ইসরায়েলি কারাগারে বন্দী জীবনের করুণ উপাখ্যান। রণক্ষেত্র থেকে ডাইনিং টেবিল, যুদ্ধবিরতির স্বস্তিতে নৈশভোজে ট্রাম্প দম্পতি। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ, 2 মাসের সংঘাত শেষে বিশ্বজুড়ে আশার আলো। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, রাজপথে হাজারো মানুষের ঢল। মৃত্যুর মুখ থেকে ফিরলেন ট্রাম্প দম্পতি, ওয়াশিংটন হিলটনের চরম আতঙ্ক। উল্টো ফলল আমেরিকার চাল, ইরানকে চাপে রাখতে গিয়ে উল্টো বিপাকে হোয়াইট হাউস। হরমুজ প্রণালীতে রণসজ্জা, জ্বালানি সংকটের শঙ্কায় কাঁপছে বিশ্ববাজার। এবং গুলি শুনেই হোঁচট খেলেন ট্রাম্প, প্রেসিডেন্টের অসহায়ত্বের অন্দরমহল।